গল্পকথক তিতির চ্যানেলে আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা চৈত্রের দ্বিতীয় দিবস। 1. কোম্পানির বড় সাহেবের পাশে। কোম্পানির বড় সাহেবের পাশে গাড়িতে চড়া ভয়াবহ কষ্টের ব্যাপার। মানসিক কষ্ট, শারীরিক কষ্ট। 4 ঘন্টা ধরে এই কষ্টটাই ফরাদ করেছে। বড় সাহেবের গাড়িতে রংপুর থেকে ঢাকা আসছে। বড় সাহেব সিটে হেলান দিয়ে আছেন, চোখ বন্ধ, তবে তিনি ঘুমোচ্ছেন না, গান শুনছেন, মাঝে মাঝে আঙুলে তাল দিচ্ছেন। ফরহাদ তার পাশে কাঠ হয়ে বসে আছে। তার প্রচণ্ড বাথরুম পেয়েছে। সে গাড়ির ড্রাইভারকে বলতে পারছে না, ড্রাইভার সাহেব 2 মিনিটের জন্য গাড়িটা থামান, আমার একটু করা দরকার। বলা সম্ভব না। তার পকেটে বলতে গেলে পুরো 1 প্যাকেট সিগারেট। কেনার পর 3টা মাত্র খাওয়া হয়েছে, এখনও 17টা আছে, কিন্তু খাওয়ার উপায় নেই। 4 ঘন্টা হয়ে গেল সে সিগারেট খাচ্ছে না, ভাবাই যায় না। গাড়ির এসি চলছে। সে এসি এমনই এসি যে ঠান্ডায় শরীর জমে যাচ্ছে। মনে হচ্ছে ফরাদ ডিপ ফ্রিজের ভেতর বসে আছে। এসি কমানোর কথা ড্রাইভার সাহেবকে বলাই যাবে না। ওরিয়ন ওষুধ কোম্পানির এমডি জামিলুর রহমান সাহেব গরম সহ্য করতে পারেন না। তার অফিসের ঘরেও এই অবস্থা। ঢুকলে মনে হয় এস্কিমোদের ইগলুতে ঢোকা হয়েছে। অফিস ঘরে ঢুকে 2-3 মিনিট ঠান্ডা খাওয়া এক কথা, আর 4 ঘন্টা ধরে ডিপ ফ্রিজে বসে থাকা অন্য কথা। সে তো আর পচনশীল কোনো পদার্থ না যে তাকে ডিপ ফ্রিজে থাকতে হবে। সে মানুষ। গাড়ির ট্রাঙ্কে ফরাদের হ্যান্ডব্যাগ আছে। হ্যান্ডব্যাগে চাদর আছে, মাফলার আছে। চাদরটা জড়িয়ে বসে থাকলে জীবন রক্ষা হতো। সেটা কোনো রকমই সম্ভব না। গাড়ি থামবে, ড্রাইভারকে নেমে গিয়ে গাড়ির ট্রাঙ্ক খুলতে হবে, ঘটাং করে শব্দ হবে, আবার ট্রাঙ্ক বন্ধ করতে হবে, আবার ঘটাং করে শব্দ। বড় সাহেব খুবই বিরক্ত হবেন। তিনি গান শুনছেন, তার গান শোনায় বাধা পড়বে। ফরাদের কাছে মনে হচ্ছে বড় সাহেব তালকানা, ভুল জায়গায় তাল দিচ্ছেন। গান বাজছে, সুন্দর সুন্দর সব গান, রবীন্দ্রসঙ্গীত। অন্য সময় এই সব গান অনেক ভালো লাগতো, এখন সহ্যই হচ্ছে না। ফরাদ একবার অসুস্থ শরীরে ইলিশ মাছ খেয়ে খুব বমি করেছিল। সেই অসুখ কবে সেরে গেছে, কিন্তু ইলিশ মাছ সে এখনও খেতে পারে না। গন্ধ নাকে গেলেই বমি বমি ভাব হয়। এখন মনে হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারেও ওই অবস্থা হবে। যতবার রবীন্দ্রসঙ্গীত কানে আসবে ততবারই বমি ভাব চলে আসবে। ফরাদের ডান পায়ের হাঁটুতে টনটনে ব্যথা হচ্ছে। পা নাড়াতে পারলে হতো, পা নাড়ানো যাচ্ছে না। পায়ের কাছে 2 পাতিল বগুড়ার দই। পাতিল যেন উল্টে না যায়, তার জন্য 2 পা দিয়ে সামলাতে হচ্ছে। ড্রাইভারের পাশে বসেছে বড় সাহেবের খাস বেয়ারা মোকাদ্দেশ। মোকাদ্দেশের পায়ের কাছেও দই, কোলের ওপর দই। বড় সাহেব বগুড়ার সব দই কিনে ফেলেছেন। বাথটাবে দই দিয়ে গোসল করবেন নাকি? পুরনো কালের নারানীরা দুধে গোসল করতেন। এই আমলের বড় সাহেবরা হয়তো দইয়ে গোসল করেন। গাড়িতে ওঠার আগে 1 বোতল পেপসি খাওয়া বিরাট বোকামি হয়েছে। 2 চুমুক খেয়েই আর খেতে ইচ্ছা করছিল না। তবু পয়সায় কেনা জিনিস ফেলতে মায়া লেগেছে বলে খেয়ে ফেলা। এখন মনে হচ্ছে মায়া করা বিরাট বোকামি হয়েছে। বাথরুমে এমন চেপেছে যে বলার মতো না। 1 বোতল পেপসি 7 বোতল পেচ্ছাপ হয়ে চাপ দিচ্ছে। ফরাদের ইচ্ছে করছে গাড়িতেই কাণ্ডটা করে ফেলতে। দইয়ের হাঁড়িতে পেচ্ছাপ ছিটিয়ে দেওয়া। পেচ্ছাপ মাখা দই খেতে খারাপ হবে না, নোনতা নোনতা স্বাদ হবে। ছি, এইসব সে কি ভাবছে? মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি? ফরহাদ তার চিন্তা অন্যদিকে নেবার প্রাণপণ চেষ্টা করছে। পেচ্ছাপের কথা কিছুতেই ভাবা যাবে না। যত ভাববে শত সমস্যা হবে। শেষে দেখা যাবে সত্যি সত্যি সে গাড়িতেই কাণ্ডটা করে ফেলেছে। বড় সাহেব পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করলেন। সিগারেট ধরাতে ধরাতে বললেন, ড্রাইভার, গাড়ি সাইড কর। মির্জাপুর শালবনের কাছে গাড়ি দাঁড়িয়েছে। মোকাদ্দেশ ছুটে নেমে এসে দরজা খুলেছে।
কাজটা ফরাদের করা উচিত ছিল, কিন্তু সে পা নাড়াতে পারছে না, ডান পায়ে ঝিঝি ধরেছে। বড় সাহেব বললেন, বাথরুম করা দরকার। ফরাদের মনে হলো এমন মধুর বাক্য সে তার জীবনে শোনেনি। এখন তাকে অতি দ্রুত অ্যাকশনে যেতে হবে, সময় নষ্ট করা যাবে না। বড় সাহেব যেদিকে দাঁড়িয়েছেন তার উল্টো দিকে দাঁড়াতে হবে। বড় সাহেবের কাজ শেষ হবার আগেই কাজ শেষ করে গাড়িতে ফিরে আসতে হবে। ঝিঝি ধরা পা টেনে চলাই মুশকিল, রোড ক্রস করতে হবে, একের পর এক গাড়ি আসছে। চট করে একটা সিগারেট ধরানো যায়, কয়েকটা টান দিতে পারলেও তো লাভ। ফরাদ পকেটে হাত দিল। তার এমন কপাল যে দেখা যাবে সিগারেট আছে, দেয়াশালাই নেই। ফরাদ অতি দ্রুত মনে মনে বলল, ও আল্লাহ পাক, দেয়াশলাই যেন থাকে। তার যেমন ভাগ্য, দেয়াশলাই অবশ্যই থাকবে না, আর থাকলেও কাঠি থাকবে না। উত্তেজনায় ফরাদের হাত কাঁপছে। তার ভাগ্য ভালো, সিগারেট ম্যাচ দুইই আছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি নামবে মনে হয়। বৃষ্টি নামলে কি বড় সাহেব এসি বন্ধ করবেন? গাড়ি আবার চলতে শুরু করেছে। রবীন্দ্রসঙ্গীত এখনও চলছে, তবে এখন শুনতে ভালো লাগছে। এখন মনে হচ্ছে বুড়ো রবীন্দ্রনাথ গানগুলি খারাপ লেখেনি। হাসি কান্না হীরা পান্না, দোলে ডালে, কাপে ছন্দে ভালো মন্দ, তালে তালে। পায়ে তাল দিতে ইচ্ছে করছে, সাহসে কুলোচ্ছে না। বড় সাহেবের চোখে পড়তে পারে। মুরব্বিদের সামনে পা নাচানোটা খুবই অভদ্রতা। পুরো পা না নাচিয়ে বুড়ো আঙুল নাচালে হয়। জুতোর ভেতর বুড়ো আঙুল কি করছে না করছে কে দেখবে? বুড়ো আঙুল নাচালে রক্ত চলাচলটাও ঠিক থাকবে, পায়ে আগের মতো ঝিঝি ধরবে না। ফরাদ! ফরাদ চমকে উঠল। বড় সাহেব তাকে ডাকছেন। তিনি যে তার নাম জানেন, এটাই একটা বিস্ময়কর ঘটনা। জি স্যার। কটা বাজে? 11:10। বড় সাহেব আবার চুপ করে গেলেন। ফরাদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস তার হাতে রেডিয়াম ডায়াল দেওয়া ঘড়ি ছিল, নয়তো সময় বলতে পারত না। বড় সাহেব চোখ বন্ধ করে পড়ে আছেন। তাকে দেখে মনে হচ্ছে অসুস্থ। তিনি অপরিচিত কেউ হলে জিজ্ঞেস করা যেত, ভাই সাহেবের কি শরীর খারাপ? এখন তা জিজ্ঞেস করা যাবে না। তিনি প্রশ্ন করলেই শুধু জবাব দেওয়া যাবে। তিনি যদি বলেন, আমার শরীরটা ভালো না, তবেই শুধু উদ্বেগ নিয়ে বলা যাবে, স্যার কি হয়েছে? বড় সাহেব বললেন, ঢাকা পৌঁছোতে কতক্ষণ লাগবে? প্রশ্নটা কাকে করা হলো ফরাদ বুঝতে পারছে না, কারণ বড় সাহেবের চোখ বন্ধ। তিনি কারো দিকে তাকিয়ে প্রশ্ন করেননি। প্রশ্নটা নিশ্চয়ই ড্রাইভারকে করা হয়েছে। ঢাকা পৌঁছতে কতক্ষণ লাগবে তা বলতে পারে ড্রাইভার। সে কত স্পিডে গাড়ি চালাবে তা সেই জানে। অথচ ড্রাইভার জবাব দিচ্ছে না। ফরাদ খুব অস্বস্তি বোধ করছে। বড় সাহেব একটা প্রশ্ন করলেন, গাড়িতে 3জন মানুষ, কেউ জবাব দিল না। অথচ 3জন মানুষই প্রশ্নটা শুনেছে, তার মানে কি? ফরাদ বলল, স্যার আমরা ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তুমি কোম্পানিতে জয়েন করছো কবে? 1 বছর 2 মাস হয়েছে। চাকরি ভালো লাগছে? জি স্যার। খাটুনি বেশি? ফরাদ জবাব দিল না। খাটুনি বেশি তা বটে। জেলায় জেলায় ঘুরে বেড়ানো আরামের ব্যাপার না। খাটুনি বেশি বললে স্যার ভাবতে পারেন, খাটুনি বেশি তাহলে ঝুলে আছো কেন, চাকরি ছেড়ে দাও। আর সে যদি বলে কোনো খাটুনি নেই, তাহলে আদিক্ষেতা দেখানো হয়। মনে হয় বড় সাহেবকে দেখে সে চামচাগিরি করছে। বৃষ্টি পড়তে শুরু করেছে, বেশ ভালো বৃষ্টি। ড্রাইভার গাড়ি স্লো করে দিয়েছে। ফরাদ ঘন ঘন ঘড়ি দেখছে। এভাবে গাড়ি চালালে 1 ঘন্টায় ঢাকা পৌঁছানো যাবে না, 1.5 ঘন্টা লেগে যাবে। স্যার তখন বিরক্ত হয়ে ভাবতে পারেন, এ কেমন ছেলে, কোনো অনুমান নেই, 1.5 ঘন্টা লাগবে বলে বসেছে 1 ঘন্টা। এইসব বেআক্কেল কর্মচারীদের কোম্পানিতে থাকা ঠিক না। গাড়ি এখন গাজীপুর চৌরাস্তা পার হচ্ছে। এখান থেকে ঢাকা কত দূর? 40 কিলোমিটার। ঘন্টায় 1 কিলোমিটার করে গেলেও তো 40 মিনিটে পৌঁছে যাবার কথা। ড্রাইভার গাড়ি স্লো চালাচ্ছে ঠিকই, তাই বলে ঘন্টায় 60 কিলোমিটারের নিচে চালাচ্ছে বলে তো মনে হয় না। ফরাদ একটু সামনে এগিয়ে স্পিডোমিটার দেখার চেষ্টা করলো, আর এতেই পায়ের কাছে দইয়ের হাঁড়িতে মট করে শব্দ হলো। সর্বনাশ!
হাঁড়ি ভাঙেনি তো? ভাঙা হাঁড়ি চুইয়ে দই পড়বে, দামি গাড়ি মাখামাখি হবে। স্যার ভাববেন এই বেকুব সামান্য একটা দইয়ের হাঁড়িও ঠিকঠাকভাবে রাখতে পারে না। ফার্ম গেটে গাড়ি থামল। ফরাদ গাড়ি থেকে নামল। তার খুবই লজ্জা লাগছে। তার জন্য বড় সাহেবকে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে হচ্ছে। গাড়ি থামতো আর সে চট করে নেমে যেত, তাহলেও একটা কথা ছিল। তা তো না, গাড়ির ট্রাঙ্ক খুলে হ্যান্ডব্যাগ বের করতে হচ্ছে। তার ভাগ্যটা এমনই যে ট্রাঙ্ক খুলছে না, কি যেন আটকে গেছে। ড্রাইভারকে ঘটঘট করতে হচ্ছে। 3 বারের চেষ্টায় ট্রাঙ্ক খুলল। ফরাদ বড় সাহেবের জানালার কাছে এসে বিনীত গলায় বলল, স্যার যাই। বড় সাহেব জানালার কাচ নামালেন। এটা অসাধারণ একটা ব্যাপার। বৃষ্টি হচ্ছে, এর মধ্যে জানালার কাচ নামানোর দরকার ছিল না। ফরাদ দ্বিতীয়বার বলল, স্যার যাই। সালাম আলাইকুম। বড় সাহেব বললেন, একটা দইয়ের হাঁড়ি নিয়ে যাও। ফরাদ অসম্ভব বিব্রত হয়ে বলল, জি না স্যার। না কেন? নিয়ে যাও। আমি এত দই দিয়ে কি করব? মোকাদ্দেশ, একে 1 হাঁড়ি দই দিয়ে দাও তো। বড় সাহেব জানালার কাচ উঠিয়ে দিলেন। এখন আর কথা চলে না। মোকাদ্দেশ বিরক্ত মুখে দইয়ের হাঁড়ি ফরাদের হাতে ধরিয়ে দিল। 12:30 বাজে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট ফাঁকা। ফরাদ যাবে ঝিগাতলা। বেবি ট্যাক্সি নিতে হবে। এত রাতে রিক্সা করে যাওয়া ঠিক হবে না। হ্যান্ডব্যাগ, দইয়ের হাঁড়ি সব যাবে। খবরের কাগজের ভাষায় গভীর রাতে দই ছিনতাই। রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজার অর্থ হয় না। কোনো দোকানের বারান্দায় দাঁড়িয়ে আরাম করে সিগারেট ধরানো যেতে পারে। সেই সিগারেট 2টা টান দিয়ে ফেলে দিতে হয়েছিল। এবারেরটা ফিল্টার পর্যন্ত খাওয়া যাবে। তবে ফিনফিনা বৃষ্টিতে ভিজতেও খারাপ লাগছে না। তার ঠিক সামনেই একটা পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে অপেক্ষা করা যায়। সমস্যা একটাই, পেট্রোল পাম্পে সিগারেট খাওয়া যাবে না। তাছাড়া পেট্রোল পাম্পে খারাপ টাইপের একটা মেয়েও দাঁড়িয়ে আছে। গাড়িতে পেট্রোল নিতে আসবে এমন কোনো কাস্টমারের জন্য অপেক্ষা। ফরাদকে দেখে এই মেয়ে উৎসাহিত হতে পারে। ফরাদ তার দিকে তাকিয়েছিল বলে এখনই সে খানিকটা উসখুস করছে। পেট্রোল পাম্প ছেড়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে তার কাছে চলেও আসতে পারে। প্রথমবার মেয়েটা যা করবে তা হলো গম্ভীর ভঙ্গিতে সামনে দিয়ে হেঁটে যাবে, একবারও তাকাবে না। কিছু দূর গিয়ে আবার ফিরে আসবে। তখন থমকে দাঁড়িয়ে মাথা ঘুরিয়ে তাকাবে এবং হাসবে। তারপর ফরাদের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে এগিয়ে আসতে থাকবে। দূর থেকে মেয়েটাকে সুন্দর দেখা গেল, কাছে যখন আসবে তখন দেখা যাবে কুৎসিত। শরীর এবং মনের অত্যাচার মেয়েটার মুখে চিরস্থায়ী ছাপ ফেলে দিয়েছে। কি আশ্চর্য, মেয়েটা সত্যি সত্যি আসছে। ফরাদ দইয়ের হাঁড়ি মাটিতে নামিয়ে সিগারেট ধরালো। যারা ধূমপান করে না তারা জানে না ধূমপায়ীদের কাছে সিগারেট শুধুমাত্র একটা নেশা নয়, এক ধরনের আশ্রয়ও। সে এখন সিগারেটের কাছে আশ্রয় খুঁজছে। মেয়েটাকে কি বলা যায়? তাকে বলা যেতে পারে, নিশিকন্যা শুনুন, আপনি ভুল জায়গায় এসেছেন। আমি সেই টাইপের ছেলে না। আমি একজন স্কুল শিক্ষকের জ্যেষ্ঠ সন্তান। এমএসসি পাশ করে বর্তমানে ওষুধ কোম্পানিতে ছোট একটা চাকরি করছি। যে চাকরি করছি সেখানে 2 নম্বরীর অনেক সুযোগ আছে। এখন পর্যন্ত তার ধারে কাছে যায়নি। কোনোদিন যাব তা মনে হয় না। আমি নিতান্তই ভালো মানুষ টাইপের একজন। আমার একটি মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। মেয়েটির নাম আসমানি। আমি তাকে ঠাট্টা করে ডাকি মিস কায়। যে কোনো দিন তার সঙ্গে আমার হুট করে বিয়ে হয়ে যেতে পারে। বিয়েটা আসলে আটকে আছে মিস কায়ের মামার জন্য। তিনি থাকেন জাপানে। কিছু কিছু ভাগ্যবান মানুষ আছেন সূত্রধর টাইপ, দূর থেকে সুতা ধরে পুতুল চালান। আসমানির এই মামা হচ্ছেন সূত্রধর মামা। তিনি জাপানে বসে আসমানিদের পরিবারে সুতো ধরে থাকেন। এই সূত্রধর মামা 3 সপ্তাহের ছুটিতে দেশে ফিরবেন। তখন আসমানি মামাকে সব বলবে। আসমানির ধারণা মামা তখন বিয়ের ব্যবস্থা করবেন। কাজেই ম্যাডাম, বৃষ্টিতে ভিজে ভিজে আমার কাছে আসা অর্থহীন। আপনার জন্য পেট্রোল পাম্পে গাড়িওয়ালা কোনো কাস্টমারের জন্য অপেক্ষা করাই ভালো হবে। মেয়েটি ফরাদের সামনে দিয়ে হেঁটে যাবার সঙ্গে সঙ্গেই একটা খালি বেবি ট্যাক্সির সামনে দাঁড়ালো। দরদাম করার সময় নেই। ফরাদ বেবি ট্যাক্সিতে উঠে দাঁড়ালো। মেয়েটা দাঁড়িয়ে আছে।
ফরাদের চট করে বেবি ট্যাক্সিতে উঠা দেখে সে মনে হয় বেশ অবাক হয়েছে। কাছে থেকেও মেয়েটার চেহারা খারাপ লাগছে না। বৃষ্টির জন্য মাথায় শাড়ির আঁচল তুলে দিয়েছে। মেয়েটার মধ্যে বউ বউ ভাব চলে এসেছে। মিষ্টি নরম চেহারা। খুবই আশ্চর্যের ব্যাপার, আসমানির সঙ্গে মেয়েটার চেহারায় কোথায় যেন মিল আছে। ফরাদ লজ্জিত বোধ করল। এমন বাজে টাইপের মেয়ের সঙ্গে আসমানির চেহারার মিল থাকবে কেন? বেবি ট্যাক্সিওয়ালা ট্যাক্সি স্টার্ট দিয়েছে। ফরাদ বলল, কলাবাগান চলো। বেবি ট্যাক্সিওয়ালা মেয়েটার দিকে এক পলক তাকিয়ে বলল, একা যাইবেন? ফরাদ বিরক্ত মুখে বলল, হ্যাঁ হ্যাঁ একা। বৃষ্টি আবারও জোরে নেমেছে। মেয়েটার উচিত দৌড়ে পেট্রোল পাম্পে চলে যাওয়া। সে যাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। তার চোখে অবাক ভাবটা এখন আর নেই। দইয়ের হাঁড়িটা মেয়েটাকে দিয়ে দিলে ভালো হতো। এদের তো কেউ কখনো কোনো উপহার দেয় না। সে না হয় দিল এক হাঁড়ি দই। হাঁড়িটা দিয়ে সে বলতে পারত, বাড়িতে নিয়ে আরাম করে খাও, বগুড়ার মিষ্টি দই, ফ্রেশ দই আজই কেনা হয়েছে। ফরাদ কি বলবে বেবি ট্যাক্সিওয়ালাকে? বেবি ট্যাক্সি ঘোরাতে? অনেক দূর চলে এসেছে, এখন বলাটা ভালো হবে না। বেবি ট্যাক্সিওয়ালা নানান কিছু ভাবতে পারে। ফরাদের মন খারাপ লাগছে। ঢাকা শহরের বাসা বাড়িতে আজকাল টিউবওয়েল দেখা যায় না। তবে ঝিকাতলায় ফরাদের বাসায় টিউবওয়েল আছে, কলতলা আছে, একতলা বাসা, 3 ইঞ্চি গাঁথুনির দেয়াল, উপরে টিনের ছাদ। টিউবওয়েলের পেছনে গ্রামের বাড়ির মতো কলা গাছ, সব মিলিয়ে 5টা গাছ একটাই থোড় বের হয়েছে। টিনের দেওয়াল দিয়ে ঘেরা 7 কাঠা জায়গায় 4 কামরার এই বাড়ির মালিক ফরাদের খালাতো ভাই রহমত উল্লাহ। ভদ্রলোক থাকেন সুইডেনে। বছর 4 আগে এক সুইস মেয়েকে বিয়ে করেছেন। তিনি যে দেশে ফিরবেন এবং এই জায়গার দখল নেবেন সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। এই ভরসাতেই ফরাদের বাবা নিজের শখ মিটিয়ে বাড়ির চারপাশে গাছপালা লাগিয়েছেন। তার নিজের হাতে লাগানো নারিকেল গাছে নারিকেল ধরে গেছে। গত বছর জাম্বুরা গাছে 56টা জাম্বুরা হয়েছিল, কমলার মতো মিষ্টি জাম্বুরা। সবই পাড়াপড়শিকে বিলি করা হয়েছে। তবে তিনি ঠিক করেছেন এবছর থেকে কিছু ফল ফলান্তি বিক্রি করবেন। গাছের পেছনে খরচ আছে, সার কিনতে হয়। হাফ কেজির 1 প্যাকেট জৈব সার 25 টাকা। গোবর কিনতেও অনেক টাকা লাগে। 1 বস্তা ভালো গোবর 75 টাকা। ক্যারিং খরচ আছে, নার্সারির গাছ কিনতেও টাকা লাগে। কলমের একটা দারচিনি গাছ তার খুব মনে ধরেছে। টবের গাছ দাম চাচ্ছে 300। কুলাকুলি করতে 200তে দিয়ে দেবে। এইসব খরচপাতির জন্য ছেলের কাছে হাত পাতার অর্থ হয় না। ফল বিক্রির টাকায় 6-4টা খরচ সামাল দেওয়া যায়। 10 টাকা করে ধরলেও 56টা জাম্বুরার দাম হয় 560 টাকা। ফরাদ কলের পাড়ে সাবান ডোলে গোসল করছে। পাশে বসে গভীর আগ্রহের সঙ্গে ছেলে সুনির্দিষ্ট দেখছেন বেগম রোকেয়া গার্লস স্কুলের রিটায়ার্ড অঙ্ক শিক্ষক জোবেদ আলী। তিনি এখনও ভাত খাননি। ফরাদ রাতে ফিরবে, ছেলের সঙ্গে খাবেন, এই জন্যই অপেক্ষা। ফরাদের মা রাহেলা বেগম ভাত চড়িয়েছেন। রোয়া ওঠা সদ্য রাঁধা ভাত ফরাদের অতি প্রিয়। টিপটিপ করে এখনও বৃষ্টি পড়ছে। জোবেদ আলী এই বৃষ্টির মধ্যেও বসে আছেন। ফরাদ বলল, বৃষ্টিতে যেভাবে ভিজছ তুমি তো বাবা, ঠান্ডা লাগবে। জোবেদ আলী গম্ভীর গলায় বললেন, বৃষ্টি গাছের জন্য যেমন দরকার মানুষের জন্য তেমন দরকার। বর্ষার বৃষ্টিতে ভিজলে অসুখ বিসুখ হয় না। ঘুসঘুসা জ্বরের মহৌষধ হলো বৃষ্টি। অন্য রোগের জন্য বৃষ্টি ভালো। তাই নাকি? গ্রাম দেশের পাগলের চিকিৎসা কিভাবে করে জানিস? ভরসা বৃষ্টির সময় উলঙ্গ করে উঠানে বেঁধে রাখা হয়। ও আচ্ছা, এই চিকিৎসার নাম মেঘ চিকিৎসা। পাগলরা দেখবি মেঘ বৃষ্টি খুব ভয় পায়। কোন পাগলকে দেখবি না নিজের ইচ্ছায় বৃষ্টিতে ভিজছে। জোবেদ আলী ছেলের সঙ্গে গল্প করে খুব আরাম পাচ্ছেন। আগে তিনি একেবারেই কথাবার্তা বলতেন না, এখন খুব কথা বলেন। তার কথাবার্তা ভালো জমে ফরাদের সঙ্গেই। ছোট ছেলে মঞ্জু গম্ভীর প্রকৃতির, অল্পতেই বিরক্ত হয়ে ভুরু কুঁচকে তাকায়। তার সঙ্গে আলাপ জমে না। ফরাদ, জি। দইয়ের হাঁড়ি কত দিয়ে কিনলি? আমি কিনিনি বাবা,
আমাদের এমডি সাহেব কিনেছেন, ওনার সঙ্গে এক গাড়িতে ফিরেছি। গাড়ি থেকে নামার সময় একটা হাঁড়ি দিয়ে দিলেন। মনে হচ্ছে বিশিষ্ট ভদ্রলোক। হ্যাঁ, ভদ্রলোক তো বটেই। আমার বাসে ফেরার কথা, বাসের টিকিটও কাটা ছিল। উনি বললেন আমার সঙ্গে চলো। বাসের টিকিটের টাকা কি মার গেছে? না, টিকিট ফেরত নিয়েছে, 10 টাকার কেটে রেখেছে। এমডি সাহেবের দেশ কোথায়? জানি না কোথায়। ওনার মতো মানুষের সঙ্গে খেজুরে আলাপ করা যায় না। আমি তো আর জিজ্ঞেস করতে পারি না, স্যার আপনার গ্রামের বাড়ি কোথায়, ছেলে মেয়ে কি, ছেলে মেয়ে কোন ক্লাসে পড়ে। তা তো বটেই। ফরহাদের গোসল শেষ হয়েছে। টিউবওয়েলের পানি বরফের মতো ঠান্ডা। ঠান্ডা পানিতে দীর্ঘ গোসলের পর শরীর ঝরঝরে হয়ে গেছে। ঘুম ঘুম ভাব একেবারেই নেই। খিদে মরে গিয়েছিল, সে খিদে জাগিয়ে উঠেছে। তার কাছে মনে হচ্ছে সে এক গামলা ভাত খেয়ে ফেলতে পারবে। রাহেলা বেগম বিরাট এক কাতলা মাছের মাথা ছেলের পাতে তুলে দিয়ে মিচকি মিচকি হাসতে লাগলেন। ফরহাদ হতভম্ব গলায় বলল, এত বড় মাছ কোত্থেকে আসলো? জোবেদ আলী আনন্দিত গলায় বললেন, আজ দুপুরে কথাবার্তা নেই, মঞ্জু বিরাট এক কাতলা মাছ নিয়ে উপস্থিত। কাতলা মাছ 2 কেজি খাসির গোস্ত, 1 কেজি টমেটো আর ভুটানের মরিচের আচার। কই গো, আচারের বোতলটা আনো। ফরহাদ বলল, ব্যাপার কি? জোবেদ আলী বললেন, ব্যাপার কি কিছুই জানি না। জিজ্ঞেস করেছিলাম, সে বিরক্ত হয়ে বলল, সামান্য একটা মাছ আনতে ব্যাপার লাগবে নাকি? ওর যা স্বভাব, অল্পতেই বিরক্ত, মহা বিরক্ত। চাকরি পেয়েছেন নাকি? পেতে পারে। যদি পায়ও আমরা আগে ভাগে কিছু জানবো না। মাসের শেষে বেতন পেলে জানলেও জানতে পারি, আবার নাও জানতে পারি। মাঝে মধ্যে কাঁচা বাজার করে দিলেই বা ক্ষতি কী? অদ্ভুত এক ছেলে। মঞ্জু ঘুমিয়ে পড়েছে? ও ঘুমাবে না? কি বলিস তুই? 10টা না বাজতেই বাতি টাতি নিভিয়ে ঘুম। ফরহাদ মার দিকে তাকিয়ে বলল, মাছের মাথা আমি খাবো না মা। রাহেলা বেগম বললেন, কথা না বাড়িয়ে খা তো। বড় মাছের মাথা সংসারে রোজগারি মানুষের খেতে হয়। অন্য কেউ খেলে সংসারের অকল্যাণ হয়। যতদিন তোর বাবার রোজগার ছিল, মাছের মাথা তাকে দিয়েছি, তোদের দিইনি। ফরহাদ বলল, আমি মাছের মাথা খেলে সংসারে অকল্যাণ হবে এমন উদ্ভট কথা তোমরা বিশ্বাস করো? জবেদ আলী বললেন, দীর্ঘদিন সেসব কথা চালু হয়ে আছে, তার একটা মূল্য আছে। কোনো কথা তো আর বিনা কারণে চালু হয় না। যেমন ধরো, মুরগির কলিজা পুরুষ মানুষের খাওয়া নিষেধ। এখন এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেছে। কি বৈজ্ঞানিক ব্যাখ্যা? মুরগির কলিজা হচ্ছে কোলেস্টেরলের কারখানা। রোজ মুরগির কলিজা খেলে হার্টে ব্লকেজ হতে বাধ্য। একজন রোজগারি পুরুষের যদি হার্টে ব্লকেজ হয়, তাহলে সংসারের অবস্থাটা কি হয় চিন্তা করে দেখো। মেয়েদের হার্ট ব্লক করলে কোনো সমস্যা নেই? মেয়েদের হার্ট ব্লক হয় না। ফরহাদ থালায় রাখা মাছের মাথার দিকে তাকালো। কয়েক মুহূর্তের জন্য তার শরীর ঝিমঝিম করে উঠল। মনে হচ্ছে মাছটা জীবন্ত, অপলক চোখে তাকে দেখছে। সেই চোখ ভর্তি বেদনা ও বিস্ময়। ফরহাদ বাবার পাতে মাথা তুলে দিতে দিতে বলল, সংসারের অমঙ্গল হলেও কিছু করার নেই বাবা। এই মাথা আমি মরে গেলেও খাবো না। মাথাটা জীবন্ত। জীবন্ত মানে? জীবন্ত মানে জীবন্ত, চোখ পিটপিট করছে। জুবেদ আলী বিস্মিত হয়ে বললেন, মাছের চোখের পাতা আছে নাকি চোখ পিটপিট করবে? অতিরিক্ত পরিশ্রমে টেনশনে তোর তো মনে হয় মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে। মাথায় চোখ খেয়ে দেখ, খুব মজা পাবি। চুষে চুষে লেমন চুষের মতো খা। মাছের চোখ তুমি খাও বাবা, তবে আমি আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপর খাও। ফরহাদ ঘুমোতে এলো রাত 2টোর দিকে। বৃষ্টির কারণে ঠান্ডা ঠান্ডা লাগছে। রাত্রে ভালো ঘুম হবার কথা। তবে যেসব রাতে তার মনে হয় খুব ভালো ঘুম হবে, সেসব রাতে একে একে এক ফোঁটাও ঘুম হয় না। আজও হয়তো হবে না। ফরহাদ ঘরে তার দাদাজান মেম্বার আলীরও থাকেন। পাশাপাশি 2টো খাটের একটা মেম্বার আলীর। তার বয়স 80-র কাছাকাছি। রাতে চোখে কিছুই দেখেন না। বেশিরভাগ সময় না ঘুম না জাগরণ অবস্থায় থাকেন।
ফরিদ যতবার তার ঘরে ঢুকে ততবারই মনে হয় যে সে দেখবে দাদাজান বিছানায় মরে পড়ে আছেন, তার মুখের উপর ভনভন করছে, মাছি উড়ছে। মানুষটা কখন মারা গেছে কেউ জানে না। ফরহাদ দাদাজানের মশারি উঁচু করে নিচু গলায় ডাকল, দাদাজান, দাদাজান। মেম্বার আলী চোখ মেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার চোখ বন্ধ করলেন। ফরহাদ স্বস্তির নিঃশ্বাস ফেলল, যাক, মানুষটা এখনো বেঁচে আছে। রাহেলা বেগম দইয়ের বাটি হাতে ছেলের ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। এখন তার মেজাজ সামান্য খারাপ। তার মন বলছে তাকে দেখেই ছেলে যে কথাটি বলবে তা তিনি জানেন। জানেন বলে এই মুহূর্তে তার মন একটু খারাপ। ছেলের কথার জবাবে কঠিন কিছু কথা অনেকদিন থেকেই তিনি বলবেন বলবেন করছেন, বলা হয়নি। আজ হয়তো বলে ফেলবেন। রোজগারি ছেলেকে কঠিন কথা বলা যায় না, এতে সংসারের অকল্যাণ হয়। তবু বলবেন। সংসার ঠিক রাখার জন্য মাঝে মাঝে দু একটা কঠিন কথা বলা দরকার। কঠিন কথা পেরেকের মতো। সংসার নড়বড়ে হলে কঠিন কথার পেরেক লাগে। রাহেলা জানেন তাকে দেখে ফরহাদ প্রথম যে কথাটা বলবে তা হচ্ছে, দাদাজানকে রাত্রে খেতে দিয়েছ? এটা কেমন কথা? তিনি বুড়োকে খেতে দেবেন না কেন? দিনের পর দিন, বৎসরের পর বৎসর যে সেবাটা করা হচ্ছে সেটা কেন তার ছেলের চোখে পড়ে না? বুড়ো আজকাল প্রায়ই বিছানা নষ্ট করে, কে সব পরিষ্কার করে? কাজের মেয়েরা এইসব কখনো করবে না, এসব তাকেই করতে হয়। শ্বশুরের যত্ন এক কথা, তার নোংরা পরিষ্কার করা ভিন্ন কথা। বুড়োর নিজের ছোট মেয়ে এই শহরেই বাস করে, বুড়ো তার সঙ্গে গিয়ে থাকলেই পারে। শেষ বয়সে বুড়ো বাপের যত্ন মেয়েরা করবে, এটা স্বাভাবিক। ছেলে যদি মনে করে তার দাদাজানের যত্ন এই বাড়িতে হচ্ছে না, তাহলে সে বুড়োকে তার ফুফুর বাড়িতে পাঠিয়ে দিলেই পারে। রাহেলা মনস্থির করলেন, আজ যদি ফরহাদ তার দাদাজান বিষয়ে কিছু বলে তাহলে তিনি অবশ্যই বলবেন ফরহাদ যেন তার দাদাজানকে তার ফুফুর বাড়িতে পাঠিয়ে দেয়। ফরহাদ মাকে দেখেই বলল, রাতে দাদাজানকে খেতে দিয়েছ? রাহেলা বললেন, না, উপোস রেখে দিয়েছি। ফরহাদ ছোট চোখ করে মার দিকে তাকালো। রাহেলা বলল, ওনার পেট খারাপ করেছে, পেটে কিছু সহ্য হচ্ছে না, এই জন্য চিড়ার পানি দিয়েছি। শুধু চিড়া পানি? লেবু দিয়া চিড়া পানি পেটের জন্য ভালো। রাহেলা ছেলের খাটের একপাশে বসতে বসতে বললেন, তো দাদার নোংরা বিছানা চাদর পরিষ্কার করা এক সমস্যা হয়েছে, কাজের মেয়ে করতে চায় না, এই বয়সে আমিও পারি না। ফরহাদ বলল, আমাকে দিও, আমি ধুয়ে দেব। পাগলের মতো কথা বলিসনি তো, তুই ধুবি কি? কোনো সমস্যা নেই। তুই ওনাকে কিছুদিন যাত্রাবাড়িতে রেখে আয়, কিছুদিন মেয়ের সেবা নিক। বুড়ো বাবা মার সেবা করাও তো মেয়ের ব্যাপার, তোর ফুপু কিছু সোয়াব পাক। ফরহাদ কিছু বলল না। রাহেবা বললেন, জানো ছোট মেয়েটার পরশু আকিকা, সবাইকে যেতে বলেছে, খালি হাতে তো যাওয়া যায় না, সোনার আংটি হলেও নেওয়া দরকার। আমার অবশ্য একটা সোনার চেন দেওয়ার শখ, মেয়ের ঘরের নাতি, একটা চেন কেনার টাকা দিতে পারবি? ফরহাদ বলল, না। রাহেলা ক্লান্ত গলায় বললেন, একটা সামাজিকতার ব্যাপার আছে, সবাই জানতে চাইবে মেয়ের নানি কি দিল। ফরহাদ বলল, যে যার সামর্থ্য অনুসারে দিবে, পরে ফকির তো আর কোহিনূর ইরা দিবে না। রাহেলা বললেন, তুই পথের ফকির না, আর আমিও কোহিনূর হীরা দিতে চাই না, সামান্য একটা চেন, ১,০০০-১৫০০ টাকা দাম। ফরহাদ বলল, মা শুয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে, দইয়ের বাটি নিয়ে যাও, দই খাবো না। তুই তো আজ কিছুই খাস নাই, শরীর খারাপ? শরীর ঠিক আছে, মাছের মাথাটা চোখ বড় বড় করে আমাকে দেখছিল, তাতেই খিদে মরে গেছে। রাহেলা ছেলের দিকে তাকিয়ে রইলেন। ফরহাদ হাই তুলতে তুলতে বলল, আমার কোনো চিঠিপত্র এসেছে? এসেছে, তোর ড্রয়ারে রেখেছি। ড্রয়ারে কেন রাখবে? কতবার বলেছি চিঠিপত্র সব টেবিলের ওপর পেপারওয়েট দিয়ে ঢাকা দিয়ে রাখবে, ঢাকায় ফিরেই যেন চিঠিগুলি চোখে পড়ে। পান খাবি? পান দেব? না। তুই হঠাৎ এমন মেজাজ খারাপ করছিস কেন? মেজাজ খারাপ করছি না মা, যাও ঘুমোতে যাও। মাথায় একটু নারিকেল তেল ডলে দিই, অনেকদিন মাথায় তেল না দিলে অল্পতে মাথা গরম হয়, চুল পড়ে যায়। তোর মাথার চুল কমে যাচ্ছে, কমুক। চা খাবি?
আচ্ছা যাও মা, চা নিয়ে আসো, চা পান সব আনো। রাহেলা চিন্তিত মুখে ঘর থেকে বের হলেন। ফরাদ ড্রয়ার খুলে চিঠি বের করলো। সে যা ভেবেছিল তাই, আসমানির চিঠি। যতবারই সে ঢাকার বাইরে 1 সপ্তাহ কাটিয়েছে, ফিরে এসে আসমানির চিঠি পেয়েছে। এবার দিন মাত্র 3 দিন, এর মধ্যেই চিঠি পাবার কথা না, কিন্তু ফরাদের মন বলছিল চিঠি পাবে। আসমানির হাতের লেখা খুব সুন্দর, সে চিঠিও খুব গুছিয়ে লেখে। একটা শুধু সমস্যা, হয় চিঠি হয় ছোটো, হাতে নিতে না নিতেই শেষ। আসমানি লিখেছে, এই যে বাবু সাহেব, আপনি তাহলে ঢাকায় ফিরেছেন? আপনার জন্য খুবই দুঃসংবাদ। জাপান থেকে আমার মামা 1 সপ্তাহ আগেই চলে এসেছেন এবং আমার মাকে বলেছেন পাত্র যদি ঠিক থাকে এই শুক্রবার আসমানির বিয়ে দিয়ে দাও। হুলস্থুল করার কোনো দরকার নেই, একজন কাজী ডেকে এনে বিয়ে, পরের দিন কোনো ভালো রেস্টুরেন্টে একটা রিসেপশনের খরচ আমি দেব। মা মনে হয় রাজি। কাজী এই শুক্রবারে তোমার বিয়ে। বাবু সাহেব এখন তোমাকে খুব জরুরি কথা বলছি। তুমি যখনই চিঠিটা পাবে তখনই আমাদের বাসায় চলে আসবে। রাত 3টের সময় হলে 3টায় আসবে, কারণ তোমার মুখ দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, আমার সোনার বাংলার পরের লাইনটা যেন কি? তোমার আ পুনশ্চ, আমার সোনার বাংলার পরের লাইন হচ্ছে আমি তোমায় ভালোবাসি। চিঠি এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায়, তারপরও মনে হয় চিঠি পড়া হয়নি। যে কথাগুলি লেখা হয়েছে তার বাইরেও অনেক কিছু লেখা। বাইরের লেখাগুলি পড়তে সময় লাগে। রাত 3টের সময় চলে আসবে, এর মানে কি? এটা কি শুধু কথার কথা, না সে সত্যি চাচ্ছে গভীর রাতে গিয়ে উপস্থিত হবে সে? বৃষ্টি পড়ছে, ঘর ঠান্ডা হয়ে আসছে, জানালা খোলা, বৃষ্টির ছাট আসছে। দাদাজান ঘরে না থাকলে সে জানালা খোলা রাখত। ঘুমের মধ্যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির কণা চোখে মুখে পড়া আনন্দের ব্যাপার। ফরহাদ জানালা বন্ধ করে ঘুমোতে গেল। ঘুম এসে পড়ল প্রায় সঙ্গে সঙ্গে। শুধু ঘুম না, ঘুমের সঙ্গে স্বপ্ন। স্বপ্নেও বৃষ্টি হচ্ছে। সে বৃষ্টির মধ্যে দইয়ের হাঁড়ি নিয়ে ভিজছে। সে দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পের ভেতর, মাথার ওপরে ছাদ। তার গায়ে বৃষ্টি পড়ার কথা না, কিন্তু বৃষ্টি পড়ছে। এইসব অদ্ভুত ব্যাপারগুলি স্বপ্নেই সম্ভব। পেট্রোল পাম্পে তার সঙ্গে আরেকটা মেয়ে ভিজছে। এই মেয়েটা দেখতে অবিকল আসমানির মতো, কিন্তু সে আসমানি না, এই মেয়েটা নিশিকন্যা। মেয়েটা ভিজে জবজবা হয়ে গেছে। ফরাদ বলল, এই শোনো, এদিকে আসো। মেয়েটা হাসতে হাসতে এগিয়ে আসছে। ফরাদ বলল, নাও, এই দইয়ের হাঁড়িটা নাও। কেন? বাসায় নিয়ে যাও, বাসায় নিয়ে খাবে। হুম হুম, কি নিয়ে যাও? নাম কি তোমার? আমার নাম আসমানি। আমার সঙ্গে ফাজলামি করবে না, তোমার নাম আসমানি না। সত্যি আমার নাম আসমানি। এই সময় খুব ভারী এবং গম্ভীর গলায় কেউ একজন বলল, ওই মেয়ে সত্য কথা বলছে, তার নাম আসমানি। মেয়েটা বলল, আপনার দাদা যান। তাই তো, দাদা জানেরই তো গলা, কিন্তু এখানে এলেন কেন? এই বয়সে বৃষ্টিতে ভিজলে উপায় আছে? গো গো শব্দ হচ্ছে, দাদা জানেরই গলার আওয়াজ। মনে হচ্ছে কেউ তাকে গলা চেপে মেরে ফেলার চেষ্টা করছে। ফরাদ ব্যাকুল হয়ে চারিদিক তাকাচ্ছে। দাদাজানকে দেখা যাচ্ছে না, অথচ তার গো গো চিৎকার শোনা যাচ্ছে। ফরাদ জেগে উঠল। পাশের খাটে দাদাজান সত্যি গো গো করছেন। তাকে বোবায় ধরেছে। ফরাদ উঠে গিয়ে দাদাজানের কপালে হাত রাখতেই তিনি বললেন, পানি খাবো, পানি। দাদাজানের শরীর কাঁপছে, ঘামে তার মুখ ভিজে চপচপ হয়ে গেছে। তিনি দুহাতে ফরাদকে শক্ত করে ধরে আছেন এবং বিড়বিড় করে বলছেন, পানি, পানি। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।